দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অগ্রগতি নেই ইন্টারপোলকে দেয়া চিঠির কাদের কামাল সহ 10 আসামির বিরুদ্ধে অ্যালার্ট জারির অনুরোধ। শেষ হলো এসএসসির প্রথম দিনের পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান, 2 মাসের মধ্যে ফল প্রকাশের আশা উপদেষ্টার। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে দেশ জুড়ে আজ বিএনপির সংহতি র্যালি। ঢাকায় শুরু হবে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি স্থগিতে আপাতত সুবিধা পাবে বাংলাদেশ সহ 7টি দেশ। বুমেরাং হতে পারে চীনের ওপর 125% ট্যারিফের সিদ্ধান্তের মত বিশ্লেষকদের। সুন্দরবনে অপহৃত 6 নারী সহ 33 জেলে উদ্ধার। কোস্টগার্ডের ওপর গুলি ছুড়ে পালিয়ে গেছে ডাকাত শরীফ ও করিম বাহিনীর সদস্যরা। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাতে সাথে রয়েছে আমি জান্নাতুল কলি। পূর্বাচলের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ওই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন আর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার। শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিন সহ মোট 18 জন। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দের অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করে দুদক। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় আসামিরা ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান এবং গ্রহণ করে। সাইমা ওয়াজেদ পুতুল, তার নামে সুধা সদন, সেটা একটি রাজুকের প্লট। সে সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে। এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয়। এবং শেখ হাসিনা নিজে তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। সেই হিসাবে এই মামলায় 1 নম্বর আসামি হল সাইমা ওয়াজেদ পুতুল, 2 নম্বর আসামি শেখ হাসিনা সহ আরো 14 জন। শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলের চিঠি দেওয়া হয়েছে, তবে সে বিষয়ে এখনো নতুন কোনো তথ্য নেই, এমনটা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে, এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এগুলি ক্ষেত্রে আপনারা বলবেন, এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুড়া গেছে, থানা পুড়া গেছে, ওগুলি তো সব আমরা করে দিতে পারিনি। বিদেশে পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন। তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আ.ক.ম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, তারেক আহমেদ সিদ্দিক। আর দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই কথা বলেন। তিনি জানান, বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে
কয়েকটি সংশোধনী আসতে পারে। একই সাথে জানান, গণহত্যা এবং গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩৩৯টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৩৯টির তদন্ত চলমান। মামলা হয়েছে ২২টির। আর এসব মামলায় ১৪১ জন আসামি, আর গ্রেফতার ৫৪ জন, পলাতক আছেন ৭৮ জন। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসজামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবাইকে প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকাল 11টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, গুজব শিক্ষার্থীদের উপর মানসিক চাপ সৃষ্টি করে। ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 2 মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা উপদেষ্টা। সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হচ্ছে এসএসসি পরীক্ষা। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 19,28,181 জন শিক্ষার্থী। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি এবং গণহত্যার প্রতিবাদে বিশেষ র্যালির আয়োজন করেছে বিএনপি। বিকেলে কর্মসূচি ঘিরে জামায়াত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। আর আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন এই মুহূর্তে সেখানে আছেন, তার কাছ থেকে কর্মসূচির ব্যাপারে আরো বিস্তারিত জানবো। রবিন, একটু জানাবেন বিএনপির কর্মসূচি নিয়ে দলের পুরো পরিকল্পনাটা কি, কখন শুরু হতে পারে, শেষ হবে কখন, নেতাকর্মী যারা আসছেন তারা কি বলছেন? রবিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জানতে চাইছিলাম এই পুরো কর্মসূচির ব্যাপারে দল এবং নেতাকর্মীদের প্রতিক্রিয়া। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘিরে যদিও আসতে শুরু করেছেন, প্রচন্ড খরতাপ, এর মধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়েছে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই মূলত এই কর্মসূচিটি শুরু হবে, যেটি অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে। এবং কর্মসূচিটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর 3টার পর, বলা যায় 4টা নাগাদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রাটি বা র্যালিটি শুরু হবে। এটিকে শোভাযাত্রা বলা যাচ্ছে না, র্যালি বলতে হচ্ছে এই কারণে যে এটি আসলে প্রতিবাদের র্যালি এবং এটি হচ্ছে সংহতি প্রকাশ করে ফিলিস্তিনিদের প্রতি এবং গাজা ও রাফায় যে বর্বরোচিত নৃশংস গণহত্যা চলছে তার প্রতিবাদ জানিয়ে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে। এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির আয়োজনে মূলত এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি শুধুমাত্র ঢাকায় নয়, দেশের সকল মহানগরেই বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছে। দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা আসলে এই নয়াপল্টনে এই কর্মসূচিতে যোগ দিবেন। যেই র্যালি পূর্ব সমাবেশ, সেখানে তারা বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই অনেকে আসছেন ফিলিস্তিনের পতাকা হাতে, দলীয় পতাকা হাতে, এবং বিএনপির এই সাধারণ কর্মীরা যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যেই তারা যেটি বলছেন যে ফিলিস্তিনে দীর্ঘদিন ধরেই আসলে ইসরায়েলি নানান ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা চালিয়ে আসছে এবং সাম্প্রতিক সময়ে সেই গণহত্যার যে তীব্রতা, সেই তীব্রতা আসলে মানবতাকে হারিয়ে ফেলে এবং সে কারণে তারা এই প্রতিবাদী এবং সংহতি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করছে ফিলিস্তিন থেকে বহুদূরের এই বাংলাদেশে। তারা বলছে যে বাংলাদেশের যে মুসলিম সম্প্রদায় রয়েছে, শান্তিপ্রিয় এই মুসলিম সম্প্রদায়, তারা এই গণহত্যা বন্ধের দাবি আরও একবার এই কর্মসূচির মধ্য দিয়ে সোচ্চারভাবে উপস্থাপন করবে এবং বিশ্ব বিবেক যেন তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার চলমান যে অস্থিরতা সেটি নিরসনে ভূমিকা রাখবে। জাতিসংঘের কাছে তাদের আহ্বান থাকবে জাতিসংঘ যেন জোরালো পদক্ষেপ গ্রহণ করে এই সংকট নিরসন করে এবং এর একটি স্থায়ী সমাধান যেন মেলে। কেননা সেখানে যেই শরণার্থী ক্যাম্পে মানুষের যে আহাজারি কিংবা ফিলিস্তিনে যেই নৃশংস বোমা হামলার ঘটনা, হত্যাযজ্ঞ, সেটি এই বিশ্ব বিবেককে এখনও নাড়াতে পারেনি, এমনটি মনে করছেন এখানে যারা যুক্ত হয়েছেন তারা বলছেন যে এত নৃশংস ঘটনার পরেও
কি করে পশ্চিমা বিশ্ব কিংবা অন্যান্য শক্তিশালী সম্প্রদায়ের গোষ্ঠী তারা কি করে চুপ রয়েছে, এবং বাদবাকি মুসলিম সম্প্রদায় বা মুসলিম দেশগুলোকে একাট্টা হয়ে সোচ্চার প্রতিবাদ জানানোর যে আহ্বান সেটিও এখান থেকে উপস্থাপিত হচ্ছে। বলা চলে দীর্ঘদিন পর এরকম একটি ভিন্ন ধর্মী বিষয়কে সামনে রেখে বিএনপির একটি কর্মসূচি, যেই কর্মসূচিটি মূলত নয়াপল্টন থেকে শুরু হবে, যে র্যালিটি সেটি নয়াপল্টন হয়ে বাঁয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কাকরাইল হয়ে পরবর্তীতে শান্তিনগর হয়ে মৌচাক, মালিবাগ মৌচাক এবং মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা এখানটায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এমন প্রত্যাশা আয়োজকদের। কলি, ধন্যবাদ আপনাকে রবিন। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিতভাবে সশস্ত্র প্রতিবাদ করতে হবে এমন মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এই মানববন্ধন হয়। আর গাজায় চলমান গণহত্যা এবং বর্বরতার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানান তারা। এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি মানবতা এবং মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি তোলেন তারা। অভিযোগ, গাজাকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে ইসরায়েল, তাদের নৃশংসতা থেকে শিশুরাও বাদ যাচ্ছে না। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষক নেতারা। সবাইকে এক হয়ে, সারা বিশ্বকে সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো, এবং আমি আত্মসারের সাথে যদি প্রয়োজন হয় আমরা যোদ্ধা হিসাবে সেখানে যাব, যদি আমিও ওখানে নাম লেখাতে রাজি আছি। বাংলাদেশ সহ প্রায় 60টি দেশের উপর আরোপিত নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর উপর ন্যূনতম 10% রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্ক বজায় থাকবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে 21% বাড়িয়ে 125% শুল্ক নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের জন্য। আবারও মার্কিন শুল্ক নীতিতে বড় পরিবর্তন। 60টির মতো দেশে ওয়াশিংটন আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের 24 ঘন্টা না পেরোতেই তা স্থগিত করল হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশিয়ালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে আরোপিত নতুন শুল্ক, যার আওতায় পড়বে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। তবে দেশগুলোর ওপর ন্যূনতম 10% শুল্ক বজায় রাখবে ওয়াশিংটন। আগে থেকে ধার্য 15% সহ বাংলাদেশকে গুনতে হবে মোট 25% শুল্ক, যার ফলে কিছুটা স্বস্তি ফিরবে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম, বিশেষজ্ঞদের নিয়ে কাজও করছিলাম। এটা আমাদের মন থেকে নেওয়া সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীর জন্য ইতিবাচক। যারা কিছু করেনি সেসব দেশের কোনো ক্ষতি করতে চাই না। দেশগুলো আলোচনায় বসতে চায়, আমরা সবকিছু ঠিক করতে চাই। তবে একেবারেই ভিন্ন চিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষেত্রে। ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্যিক এই প্রতিদ্বন্দ্বীর জন্য আবারও শুল্ক বাড়ানো হয়েছে। এ দফায় 21% বৃদ্ধি করে 125% শুল্ক আরোপ করা হয়েছে বেইজিংয়ের ওপর। এর আগে ট্রাম্পের দেশের ওপর 84% শুল্ক আরোপ করে শি জিনপিংয়ের দেশ। প্রেসিডেন্ট ট্রাম্প সফল আলোচনার কৌশল হিসেবে এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা 75টিরও বেশি দেশকে আলোচনার জন্য এগিয়ে নিয়ে এসেছে। বিশ্বের প্রতিটি দেশ যারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায়, আমরা তাদের কথা শুনতে ইচ্ছুক। এদিকে নতুন শুল্ক স্থগিতের ঘোষণার পরপরই চাঙা হয়ে ওঠে বৈশ্বিক পুঁজিবাজার। সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে 9.5% বেড়েছে মার্কিন পুঁজিবাজারের সূচক S&P 500, 12.2% এবং প্রায় 8% করে বেড়েছে নাসডাক ও ডাও জোন্স। স্থিতি ফিরতে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারেও। জাপানের নিকেই এশিয়ার সূচক বেড়েছে 8%-এরও বেশি। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 10 থেকে 50% শুল্ক কার্যকর হয় বাংলাদেশ সহ প্রায় 60টি দেশে। অনিক রহমান, যমুনা নিউজ। চীনের ওপর 125% শুল্ক আরোপ ওয়াশিংটন বেইজিং এর সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে, যার ধাক্কা লাগবে বৈশ্বিক অর্থনীতিতেও। শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তের আলোকে এমন মত বিশ্লেষকদের। চীনের ওপর বাড়তি ট্যারিফের এই খড়গ
উল্টো বুমেরাং হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য, এমনটাও বলছেন তারা। যদিও বেইজিং বলছে মার্কিন এই বর্ধিত শুল্ক তেমন কোনো প্রভাব পড়বে না দেশটির অর্থনীতিতে। চীনে অ্যাপেলের কারখানা, যেখানে কাজ করছেন শত শত কর্মী। আইফোন সহ মার্কিন টেক জায়ান্টের বিভিন্ন গ্যাজেট তৈরি হচ্ছে এই কারখানায়, যার বড় বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। প্রযুক্তি পণ্য থেকে শুরু করে শিশুদের খেলনা, যন্ত্রাংশ থেকে শুরু করে নির্মাণ সামগ্রী, চীনে উৎপাদিত এমন লাখো লাখো পণ্য রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। জরিপ বলছে মার্কিন আমদানি করা পণ্যের 14% আসে যুক্তরাষ্ট্র থেকে। বিভিন্ন দেশে বর্ধিত শুল্ক স্থগিত করলেও চীনের উপর 125% ট্যারিফ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উৎপাদন খাতে যুক্তরাষ্ট্রের কয়েক গুণ সক্ষমতা রয়েছে চীনের, তাই এ ধরনের শুল্ক আমাদের তেমন ক্ষতি করতে পারবে না। এরকম সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র আগেও নিয়েছে, তাই বর্ধিত শুল্ক নিয়ে তেমন ভীত নই। এর মধ্যে চীনও 84% শুল্ক আরোপ করেছে মার্কিন পণ্যের ওপর। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন বাড়বে বাণিজ্যিক অস্থিরতা, তবে এতে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই। আইফোনের কথাই ধরুন, কিছু মডেল চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রে উৎপাদন করতে হবে। এতে করে আইফোনের দাম বেড়ে যাবে বহুগুণ, যার প্রভাব পড়বে মার্কিন প্রযুক্তি বাজারে। এতে ক্ষতি যুক্তরাষ্ট্রেরই হবে। এর আগেও ক্ষমতা এসে চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পেট্রোপোল বন্দরের গেট থেকে 4টি মালবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। গতকাল সন্ধ্যায় বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো ফেরত পাঠানো হয়। পেট্রোপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় কাস্টমসে একটি চিঠি ইস্যু করেছে। আর সেই চিঠির আলোকে ট্রানজিট সুবিধা পণ্য বেনাপোল বন্দর থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ রয়েছে। গত 8 এপ্রিল ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যাওয়ার চুক্তিটি বাতিল করে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রপ্তানির সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে সরকার। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, ভারতের হঠাৎ সিদ্ধান্তের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে। রপ্তানি এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না হয় সেটার সক্ষমতাও বাড়ানোর চেষ্টা করবে সরকার। উপদেষ্টা বলেন, ভারতের 3টি পোর্ট ব্যবহার করে 40 থেকে 50 হাজার টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবে বলে জানান তিনি। আর এ সময় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত করা নিয়ে বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ঘোষণা স্থগিত করায় 2 দেশের মধ্যে শুল্ক সমস্যা সমাধান সহজতর হবে। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠব। বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐক্যমত্য কমিশনে ইসলামী আন্দোলন 6 সদস্যের একটি টিম প্রস্তাবনা জমা দিতে আসে। এই সময় দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ জানান, শুদ্ধাচার পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 4টি প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। বলেন, দুর্নীতি দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছে বলেও জানান আশরাফ আলী আকন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবনা জমা নেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। যে আইনটা সকল দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস দমন করতে পারে, সেই আইনটার নাম হলো শরিয়া আইন। এই শরিয়া আইন যাতে বাস্তবায়ন করা যায়, তাহলে কি হবে? শরিয়া আইন হলো সর্বজনীন, সকল ধর্মের ব্যাপারে শরিয়া আইনের বিধান আছে সর্বজনীন। শরিয়া আইন পূর্ণাঙ্গ, শরিয়া আইন নির্ভুল নির্ভেজাল, শরিয়া আইন মানব স্বভাব সুলভ।
বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক মানবতার সেবার মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সব কথা বলেন তিনি। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি জুলহাস মোল্লা আলট্রা লাইট RC মডেলের একটি বিমান তৈরি করে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি করেন। আর এই কাজে উৎসাহ অনুপ্রেরণা যোগাতে গত 5 মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ আবারও জুলহাসের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। আর এই সময় সালাউদ্দিন আহমেদ দেশবাসীকে দেশের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সম্পদ উল্লেখ করে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে। সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনী অপহরণকৃত 6 নারীসহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে খুলনার কায়রার প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কড়াকড়ি নদীর মাল্লাখালী এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত দল। পরে করিম শরীফ বাহিনীর গোপন আস্তানা থেকে 16টি নৌকা সহ 33 জেলেকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা গত 9 এপ্রিল মাছ এবং কাঁকড়া ধরতে কয়রা থেকে সুন্দরবন গিয়ে অপহরণের শিকার হন। প্রত্যেকের কাছে 10,000 টাকা করে মুক্তিপণ চেয়েছিল ডাকাত দল। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছোড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। আবহাওয়া এবং জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে কৃষি খাতে। একদিকে কমেছে ফলন, অন্যদিকে বাড়ছে ফসলের রোগবালাই। আর এই পরিস্থিতিতে অনেকটাই অসহায় কুড়িগ্রামের কৃষকরা। তবে আশার আলো ছড়াচ্ছে ফসলের তাপসহিষ্ণু জাত। নতুন আবিষ্কৃত এসব সহনশীল জাত সম্পর্কে চাষিদের জ্ঞান এবং প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম মাঝের চরের কৃষক আহাদ আলী মৌসুমি ফসল চাষাবাদের জন্য একসময় কড়াই গন্ডায় ঋতুর হিসেব রাখতেন, তবে এখন আর তার প্রয়োজন হয় না। জলবায়ু পরিবর্তনের কারণে বদলেছেন চাষাবাদ ব্যবস্থা। শীতকালীন আনাজ অনায়াসে গরমকালে ফলাচ্ছেন এই কৃষক। যে সময় যে ফসল আগে আমরা করতাম ওই ফসলগুলো এই সময় করলে হয় না, কারণ ওই আবহাওয়ার সাথে এটার মিল নাই। আহাদ আলীর মতো জেলার অনেক কৃষকই বদলেছেন চাষাবাদের ধরন। মূলত আবহাওয়া ও জলবায়ুগত প্রাকৃতিক পরিবর্তনগুলো প্রভাব ফেলেছে কৃষি খাতে। বদলে যাচ্ছে মৌসুম ও ফলনের পরিমাণ। হুমকির মুখে পড়েছে দেশীয় জাতের ধান, গম, পাট, আম, কাঁঠাল, লিচু সহ অনেক ফসল। বিস্তার ঘটেছে তাপসহিষ্ণু নানা জাতের। এসব ফসল আবাদে অনেক কৃষকই উদ্বুদ্ধ হচ্ছেন। অন্যদিকে যারা এখনো পুরনো ধারা মেনে চাষাবাদ করছেন তারা ভুগছেন ফসলের বালাই আক্রমণে। পোকার হাঁটতে বেশি হয়, এখন উলে আবাদ বাদ দিয়ে হয়তো ফসল হয় না, ওই জন্য বাদ দিবেন দিয়ে ধান ক্ষেতের আবাদ করবেন। নতুন যে জাতগুলো আসছে, সরকারি বেসরকারি যে জাতগুলো নিয়ে আসছে, এই জাতগুলোর কারণে যারা নতুন জাত লাগাইছে তারা আর কি লসে যাবে না, পুরানো জাতে যারা লাগাইছে তাদের লস হবে। শীত না থাকার কারণে আবাদেরও ক্ষতি হচ্ছে এবং প্রতিটা জিনিসের ক্ষতি। ঠান্ডা এবং কখনো গরম, এই কারণে মনে করো ক্ষেতের অবস্থা মনে করো যে কখনো মনে করো দেখা যায় ব্রাশ রোগটা, বিশেষ করে ব্রাশ রোগটা দেখা দিচ্ছে কয়েক বছর থেকে এরকম দেখা দিচ্ছে। এখন আর কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত আসে না। তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের চেয়ে বেশি, সেই সাথে কমেছে বৃষ্টিপাত। শঙ্কা থাকে গম, আলু ও সর্ষের ফুল কম ফোটার, পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। পরিবর্তন এসেছে ফসলের আকৃতিতে। পোকামাকড় বেশি দেখা যাচ্ছে, কীটনাশক আছে না, বেশি ব্যবহার করা লাগে, না হলে তো হয় না। শীত বৃষ্টি কমে যাওয়ার কারণে নাউয়ের নিজে ক্ষতি হচ্ছে, নিজে লেচুর গাছের ক্ষতি হচ্ছে, ফির আমের গাছের ক্ষতি হচ্ছে। সংকট কাটাতে থেমে নেই গবেষণা। আবহাওয়ার সাথে সহনশীল ফসলের জাত নির্ণয়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন শুধু বর্তমান সময় নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেও আবিষ্কার করতে হবে নতুন জাত। সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণ এবং ক্ষতিকর প্রভাব রোধ সম্পর্কে শেখাতেও গুরুত্ব দিলেন তারা। আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর উপযোগী জাত এবং মাঠে প্র্যাকটিস,
যখন যে অবস্থা দাঁড়াবে সেই হিসাবে আমরা সাথে সাথে সেরকম প্র্যাকটিস করতে পারলে কৃষক ভাইরা এই অভিঘাত থেকে পরিত্রাণ পাবে। আমাদের দরকার হলো আগামী 20 বা 25 বছর পর বা তার পরে যে সমস্ত আবহাওয়ার পরিবর্তন হবে সেটার উপর চিন্তা ভাবনা করে আরও নতুন নতুন জাত আবিষ্কার করা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। রহিম সারোয়ার, যমুনা নিউজ। লালমনিরহাট এবং ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 2 নেতার গ্রেফতার হয়েছে। বুধবার রাতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসানকে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টা মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাওলা ফারানিকে শহরের ভাদুঘর থেকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নড়াইলের কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে মাদক এবং অস্ত্রসহ 6 জনকে আটক করা হয়েছে। হঠাৎ দুর্ঘটনায় নিঃস্ব চট্টগ্রামের এক পরিবার। পড়ালেখার পাশাপাশি চাকরি করতেন ছোট মেয়ে রিয়া এবং তারা এই সংসার চলত। বাসের চাপায় তার মর্মান্তিক মৃত্যুর পর অকুল পাথারি পুরো পরিবার। থামছেই না বাবা মা রাহাজারি। ভাই নেই, স্বামীহারা বোনও উঠেছেন বাপের বাড়ি। কর্মহীন বাবা মা 2 বোন মিলে 4 জনের সংসারে একমাত্র উপার্জনক্ষম রিয়া মজুমদার। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন 3 মাস ধরে। কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনায় সংগ্রামী এই তরুণীর মৃত্যুতে এলোমেলো পুরো পরিবার। মা বাবার কান্না যেন থামছেই না। আমার মেয়ে আমার ভরসা, আমার মেয়ে আমার ছেলে, আমার মেয়ের সংসারে হাল ধরবার লেগে চাকরিতে নামছে। আমার মেয়েরে তোমরা না দাও, আমি আমার মেয়ে যারা কেমনে বাঁচুম, কও না তোমরা কেমনে বাঁচুম গো, আমার মেয়ে আমি কেমনেই বাঁচলাম। কলেজে ইউনিভার্সিটিতে সে ভালো রেজাল্ট করে আসছে এবং ওই প্রপার্টিস মালিকরাও তা ওনার খুব সুনাম করছে যে খুব বুদ্ধিমান। নগরীর জামাল খান সড়কের সিঁড়ির গোড়ায় ভাড়া বাসায় থাকেন রিয়ার পরিবার, যেখানে ছড়িয়ে ছিটিয়ে তার অসংখ্য স্মৃতিচিহ্ন। ছোটবেলা থেকে মেধাবী, কলেজে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে সংসার চালাতেন। রিয়ার এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। ড্রাইভার নাই, লাইসেন্সে নাই, তারপর বাচ্চা ছেলেরা মাদকাসক্ত হইয়া তারা এগুলো করতেছে। কে কার আগে মানে যাত্রী ধরবে এসব চিন্তা ভাবনা করে গাড়ি চালাইতে। একটা মেয়ে অফিস থেকে আসার পরে সে সামান্য পেমেন্ট করছে, টাকাটা দিচ্ছে, ওর উল্টা পাশে এসে একটা গাড়ি এভাবে মেরে দিয়ে একটা মেয়ের, জলজন্ত একটা মেয়ের আজকে চলে গেল দুনিয়া থেকে। যে এই বাসের ড্রাইভার যে তাকে তার প্রাণটা নিয়ে নিছে, তার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। দুর্ঘটনার পর বাস রেখে পালিয়ে যান চালক সহকারী। নিহতের পরিবার থানায় মামলা করলেও এখনো ধরা পড়েনি ঘাতক। 2টি বাসকে আমরা আটক করেছি এবং নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তো বাসের চালক এবং হেল্পারদেরকে আমরা শনাক্ত করেছি এবং দ্রুতই তাদেরকে আইনি আওতায় আনা হবে। গেল মঙ্গলবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। লালখানবাজার মোড়ে বাস থেকে নামার সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান রিয়া। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নষ্ট প্রথম শ্রেণীর পৌরশহর ঝালকাঠি পয় নিষ্কাশন ব্যবস্থা, পানি নিষ্কাশনের খালগুলো সব ভরাট করে ফেলেছে দখলদাররা। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় আবর্জনা আর পানি জমে নর্দমাগুলোয় বেড়েছে মশা, মাছি সহ সাপের উপদ্রব। দুর্গন্ধ আর ময়লা পরিবেশে অতিষ্ঠ সাধারণ মানুষ। খালগুলোকে দখলমুক্ত করে প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পৌর প্রশাসক। ঝালকাঠি পৌরসভাটিই যেন এক ডাস্টবিন, যেন ময়লার ভাগাড়। পৌর শহরের অলিগলি, খোলা জায়গা, ছোট খাল কিংবা নর্দমা, যে যেভাবে পেরেছেন বাড়ির আশপাশে চলার পথে, খেলার মাঠে স্তূপ করে রেখেছেন ময়লা আবর্জনার। বেশিরভাগ নর্দমায় নেই ঢাকনা, প্লাস্টিক এবং আবর্জনায় ভেঙে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। মশা, মাছি সহ নানা কীট পতঙ্গের রাজত্ব এখন। তীব্র দুর্গন্ধ আর অপরিচ্ছন্ন পরিবেশেই চলাচল বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ পৌর শহরের মতো অসুস্থ পৌরবাসীও।
স্কুলে ঠিকমতো ক্লাস করতে পারি না এই বাজে গন্ধের জন্য। পৌরসভার লোক এগুলো পরিষ্কার করেনি ঠিকমতো। আমাদের স্কুলের পাশে এই খাল আর কি মানুষজন জনগণ তারা ময়লা ফালায় ভরাট করছে, এর কারণে আমরা স্কুলের পাশ দিয়ে হাঁটতে পারি না। আমরা পৌরসভার ট্যাক্স দিই তার ভিতরে, অথচ আমাদের কোনো ড্রেনের কোনো ব্যবস্থাই নেই। আমরা কিন্তু খুব মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। ক্ষুব্ধ এলাকাবাসী বলছে, যথাযথ ট্যাক্স দেয়া সত্ত্বেও কোনো সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি এই শহরে। খালের কি দুরবস্থা, আজকে আমরা নিজেরাই একটা অস্বস্তিতে আছি। এই গন্ধ, মশা, তারপরে এরকমের স্তূপ হইয়া থাকে, কর্তৃপক্ষ কোনো খেয়াল দেয় না। প্রতিটা মানুষ ট্যাক্স দেয়, তারা সুন্দর সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে চলাফেরা পাবে, নির্বিঘ্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহর থাকবে, এটাই তো আশা করে। কিন্তু কি অবস্থা জামালপুর শহরে? পেট্রোল পাম্পের এই ময়লার কারণে আমরা দোকানদারি করতে নিয়ে মাসখানে হয়ে গেছে, ময়লা নেয় না, পৌরসভার লোকজন দেখে না। শহরের অসহায় অবস্থার কথা স্বীকার করল পৌর কর্তৃপক্ষ। দখল হওয়া খাল উদ্ধার এবং ময়লা আবর্জনা ফেলার জন্য আলাদা ব্যবস্থার কথা জানালেন পৌর প্রশাসক। আমরা খালগুলোর সংস্কার করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। খাল খনন কার্যক্রম চলতেছে। খালগুলোর পার ঘেঁষে অনেকেই স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করেছে। আমরা এগুলো অপসারণের ব্যবস্থা নিচ্ছি এবং আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে খাল খননটা হলে যেই সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। এক সময়ের পরিচ্ছন্ন শহর এখন আবর্জনার নগরী। এই দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌরবাসী। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রংপুরে ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি নিয়ে এলো এক পশলা বৃষ্টি, সাথে ছিল তীব্র বাতাস। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় 4 নটিক্যাল মাইল বেগে দমকা হাওয়া বইছিল। বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে 1 মিলিমিটার। বৃষ্টিতে ঝরে পড়ে গাছের অনেক পাতা। সূর্যের তীব্রতায় প্রকৃতিতে যেন একটু শীতলতার দেখা পায় পুরো রংপুরবাসী। আর ঝড়ো হাওয়া সহ আরও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহীতেও প্রচণ্ড বৃষ্টি বইছে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাগাতার 3 সপ্তাহের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। উপত্যকায় উত্তর থেকে দক্ষিণে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 36 ফিলিস্তিনি, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গাজা সিটির উত্তরে সুয়াজা নামক এলাকায় 2 দফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ধ্বংসস্তূপের নিচে চাপা কমপক্ষে 80 জন। হামাসের আশ্রয়স্থল সন্দেহে হামলার কথা জানিয়েছে আইডিএফ। এতে এক হামাস সদস্যের মৃত্যুর দাবি তেল আবিবের। বৃহস্পতিবার সকালে দক্ষিণ এবং মধ্য গাজায় চলে এই হামলা, প্রাণ যায় 3 জনের। গাজায় 1.5 বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে 51,000 ফিলিস্তিনির। এবার আলোচনায় চীনের 6ষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান J-36। ভিন্ন ডিজাইন এবং 3 ইঞ্জিন বিশিষ্ট এই বিমান শত্রুর রাডার ফাঁকি দিয়ে এবং দূরপাল্লায় হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক ফাইটার জেট নিয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সম্প্রতি এটি চীনের আকাশে উড়তে দেখা যায়। বিশ্লেষকরা বলছেন এই ফাইটার জেটের কারণে বড় পরিবর্তন আসবে চীনের সমরশক্তিতে। চীনের আকাশে হঠাৎ দেখা মেলে অদ্ভুত দর্শন এই ফাইটার জেটের। নেই পেছনের অংশের লেজ, তারপরও অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটছে বিমানটি। এই ফাইটার জেটের ভিডিও আলোড়ন তোলে নেটিজেনদের মাঝে। শুরু হয় বিশ্বজুড়ে তোলপাড়। এই ফাইটার জেট প্রকল্প নিয়ে অত্যন্ত গোপনীয়তা পালন করে আসছে বেইজিং। তাই এই যুদ্ধবিমান নিয়ে নেই আনুষ্ঠানিক কোনো তথ্য, যার ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক গণমাধ্যম CNN বলছে এটি চীনের তৈরি 6ষ্ঠ প্রজন্মের ফাইটার জেট, যার নাম J-36। তবে কোথাও কোথাও একে J-66 বা J-50ও বলা হচ্ছে। এ অবস্থায় চীনের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে CNN বলছে 6th জেনারেশনের ফাইটার হওয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এতে। এর অন্যতম বিশেষত্ব ফ্লাইং উইং ডিজাইন। এতে পেছনের অংশে নেই কোনো পাখা কিংবা লেজ। ফুয়েল ট্যাঙ্ক, মিসাইল ও ভারী অস্ত্র লুকানো থাকে বিমানের ভেতরে। এ ডিজাইনের ফলে সহজেই বাতাসের বাধা ভেদ করে উচ্চগতি পায় বিমান। কমে যায় রাডারে ধরা পড়ার সম্ভাবনা। এছাড়াও 3টি শক্তিশালী ইঞ্জিন বহুগুণে বাড়িয়ে তোলে বিমানের সক্ষমতা। J-36-এর একদিকে রয়েছে তীব্র গতি, অন্যদিকে দ্রুত বাঁক নেয়ার সক্ষমতা। ফলে রাডারে ধরা পড়ার আগেই আঘাত হানতে সক্ষম টার্গেটে। অন্যান্য বিমান থেকে এই ফাইটার জেটের ইঞ্জিনগুলোর অবস্থান আলাদা। 2টি ইঞ্জিন রয়েছে 2 ডানার নিচে, অপর একটি রয়েছে ককপিটের ঠিক পেছনে। ইঞ্জিনগুলো এই স্থানে থাকায় অতিরিক্ত থ্রাস্ট এবং সুরক্ষা পায় বিমানটি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চীনের সিচুয়ান প্রদেশের একটি হাইওয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিমানটি। এরই পাশে অবস্থিত চেংদু এয়ারক্রাফটস ইন্ডাস্ট্রি গ্রুপের একটি রানওয়ে। ধারণা করা হচ্ছে এ কারখানাতেই তৈরি হয়েছে বিমানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে থাইল্যান্ডকে 272 রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ, যা কিনা টাইগ্রেসদের দলেও সর্বোচ্চ সংগ্রহ। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত থাইল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে 15 রান। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ে নেয় থাইল্যান্ড, আর 8 রানে এশমা ফিরলেও দ্বিতীয় উইকেটে জুটিতে 50 তুলে নেন ফারজানা হক এবং শারমিন আক্তার। ব্যক্তিগত 53 রানে ফিরেন ফারজানা হক, সেঞ্চুরি হাঁকিয়ে ক্যাচ আউটের ফাঁদে পড়ে অধিনায়ক নিগার সুলতানা। শেষ দিকে শারমিন আক্তার সুপ্তার অপরাজিত 94 রানে 271 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এর আগে বাছাই পর্ব উপলক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল সবুজরা। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য ঢাকায় পৌঁছেছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। এসেই মিরপুরে বসে উপভোগ করছেন ডিপিএল এর ম্যাচ, আর যেখানে লড়াই চলছে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়নের। দেখছেন তানজিম সাকিব, জাকির আলী, মাহমুদুল হাসান জয়দের পারফরমেন্স। এদিকে 2 ম্যাচে টেস্ট সিরিজে খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল সিলেটে প্রথম টেস্ট এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে টাইগাররা। এর আগে 2024 সালে অক্টোবর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে চুক্তির মেয়াদ আর 2 বছর বাড়িয়েছে বিসিবি। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।